ভালোবাসা যদি ফুল হয় সেই ফুলটি আমার জীবনে প্রথম ফুটিয়েছিলে তুমি। পরিস্থিতির পরিতাপে একসময় ফুলটা শুকিয়ে রে গেছিল। কিন্তু গাছটা তো রেনি। সে আবারও নির্দিষ্ট মৌসুমে যৌবনস ফিরে পেয়েছে, প্রকৃতির নিয়মে হয়তো সেই গাছে ফুল আবার ফুটতি। ভাগ্যের মহিমান্বিত পালাবদলে এবারও ফুল হয়ে এলে তুমি। আমার মৌরি ফুল। আমি মালি হয়ে আজীবন এই ফুলটির পরিচর্যা করে যেতে চাই। অধিকার দেবে না আমায়? আসান দিন দিন আমার কাছে তীব্র থেকেও তীব্রতর আকর্ষণ হয়ে উঠছে। কৈশোরে সে ছিল শুধুই সুদর্শন, মনে লাগা এক পুরুষ। যৌবনের এই পুরুষটি দায়িত্বশীল, কর্তৃত্বপ্রায়ণ, শীতল। অবশ্য আরও একটা রূপ প্রকট প্রেমিক রূপ। এই যে পাশে বসে আমার একটা হাতমুঠোয় পুড়ে সস্নেহে আবদার রাখল, তা ফেরানোর মতো পাষণ্ড আমি হতে পারিনি। ওর হাত ধরে শ্বশুর বাড়ি এসেছি। তবুও আমাদের মাঝে কিছু জোরতা ছিল। বহুদিন ফেলে রাখলে দেয়ালেও শ্যাওলা জমে, লোহাতেও জং ধরে। আমাদের মনেও অস্বস্তির কিছু ধুলো পড়েছিল। আমাদের না বলে আমার বললে বোধহয় বেশিই ভালো হয়। কেননা আসানের দিক থেকে আমি সব সময় একটা নীরব আশকারা পেতাম। এক বিছানায় শুলেও শুরুতে এক কম্বলের নিচে আসতে চাইতাম না। কিন্তু সকালে উঠে দেখতাম দুজনে একই কম্বলের নিচে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছি। আমি প্রশ্ন করার আগেই সে ঘুম থেকে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে, জেগে থাকা অবস্থায় কম্বল চাই না। অথচ ঘুমালে পুরো কম্বল একা দখল করে নাও। বেচারা আমি শীতে কাতরাতে কাতরাতে টানাটানি করে অল্প একটু উষ্ণতা পাই। আমি লজ্জা পেয়ে যাই। সত্যিই কি ঘুমের মাঝে কম্বল নিয়ে টানাটানি করি আমি? কে জানে। তবে এর ফলেই একে অপরের সংস্পর্শে আসা হতো আমাদের। এরই মাঝে আমার কিছু সমস্যা প্রকট হচ্ছিল। এমনিতেই তোরি আপুর একের পর এক অপকর্ম আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। সেই নের ঘটনার পর প্রধান আসামি কায়সারকে পুলিশ ধরতে পারলেও সহযোগী তোরি আপুর নাগাল পুলিশ পায়নি। আমার অতি চালাক আপু তাদের চোখে ধুলো দিয়ে নিরাপদে পালিয়ে যেতে পেরেছিল। সাথে নিয়ে গেছিল আমার মানসিক শান্তি। সমস্যার উৎপত্তি হয়েছিল আপুর অপকর্ম জানার পর থেকে। প্রায়ই ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে জেগে উঠতাম। স্বপ্নে দেখতাম চাপার ল সানো লা আমার কাছে আপুর খোঁজ চাইতে আসত। সেই সব বিভৎস স্বপ্ন যেদিন দেখতাম, ভয় কেঁদে উঠতাম আমি। ঘুমাতে চাইতাম না। অবস্থার দিন দিন অবনতি হতে হতে একসময় আমি অন্ধকারকেই ভয় পেতাম। একা ঘরে থাকতাম না। সেই সময়টায় আসানের যত্ন, আদর, ভালোবাসাগুলো আমি মন দিয়ে উপলব্ধি করতাম। ও আমাকে মানসিকভাবে অনেক বেশি আশ্বাস দিত। আমার ভয় কাটাতে অনেক রাত অবধি গল্প করত। ওর কথায় মজে গেলে আমি বাকি সব ভুলে যেতাম। কিন্তু ঘুমালে আবারও আমি সেই আতঙ্কে ডুবে যাই। এমনই এক তীব্র আতঙ্কের রাতে ঘুম ভেঙে লাফিয়ে উঠলাম আমি। ঘামে জামা ভিজে গেছে। আসানের ঘুম বেশ পাতলা। আমার লাফিয়ে ওঠাতেই ওর ঘুম ভেঙে গেছে। আমার মাথাটা বুকে টেনে নিয়ে ও ঘুম ভাঙা ফিসফিস শব্দে বলল, আবার ভয় পেয়েছ? হু ক্যাম্পা তোরি আপু। কুপা। আর বলতে হবে না। ওসব নিয়ে না ভেবে একটা রাত তো আমাকে নিয়েও ভাবতে পারো। আসানের স্পর্শে আহ্বান ছিল। আমার দুর্বল চিত্তে লেপ্টে ছিল সমর্পণের গূঢ় ইঙ্গিত। সেই রাত আমায় ভয়ের থাবা থেকে অনেক দূরের এক সুখদিঘিতে নিয়ে গেছিল। যেখানে গা ভিজিয়ে আমি ও আসান একে অপরকে আরও গভীরভাবে জানতে পারি। মাস দুয়েক বাদে টের পেলাম আমার গর্ভে নতুন প্রাণের অস্তিত্ব। দুঃস্বপ্ন দেখার রোগটা এবার নতুন মাত্রা পেল। আগে চাপার ল সানো লা আসত আপুর খোঁজ করতে। এখন চাপার গর্ভে বিলীন হওয়া সেই বাচ্চাটাও আসে আপুর খোঁজে। গর্ভকালীন সময়কার অনেক স্মৃতিই আমার স্পষ্ট মনে নেই। আসান আমাকে এসব মনে করাতে চাইত না দেখে বলতো না। তবে ফুপির কাছে শুনেছি আমি তখন অস্বাভাবিক হয়ে গেছিলাম। উগ্র আচরণ করতাম। সবসময় মনে হতো কেউ আমার বাচ্চাকে কেড়ে নেবে। সম্পূর্ণ গর্ভাবস্থা আমি চিকিৎসার ওপরে ছিলাম। আমার মেয়ে তাহিন জন্মানোর পর অবশ্য আমি অনেকটাই স্বাভাবিক হয়েছিলাম। এরপর আসান আর দেশে থাকতে চাইল না।
যে প্রতিষ্ঠানে ও পড়াশোনা করেছে সেখানেই রিসার্চ করার অফার লেটার পেয়ে আমাকে আর তাহিনকে সঙ্গে নিয়ে উড়াল দিল। সকাল সকাল তাহিনকে স্কুলে পাঠানো আমার কাছে একটা যুদ্ধের সমান। শীতের সকালে মেয়েটার ঘুম ভাঙতে চায় না। যাও আদরে আহ্লাদে ঘুম ভাঙ্গাই দেখা যায় নাশতাটা করতে অনীহা। হাজারটা আদুরে বাপকে ভুলিয়ে মুখে 2 গ্রাস খাবার দিয়ে টিফিন প্যাক করে বাসের কাছে ছেড়ে দিয়ে আসি। এরপর আমার এক টুকরো অবসর। আজ অবশ্য অবসরের একজন সঙ্গী আছেন। ভদ্রলোকের আজ অফিস নেই, তাই নাকি বউকে ঘরের কাজে সাহায্য করবেন। সাহায্যের নমুনাস্বরূপ এখনও নাক ডেকে ঘুমাচ্ছেন। সব কাজ শেষ করে কফি কাপটা হাতে নিয়ে রুমে ঢুকে দেখি আসান তখনও ঘুমাচ্ছে। পাশে বসে গরম কাপটা ওর নাকের ওপর ধরলাম। আসান চোখ মেলল সঙ্গে সঙ্গে। জড়ানো সুরে বলল, জন্মসূত্রে প্রাপ্ত নাকটা এমনিতেই বোচা। তুমি আরও চ্যাপ্টা করার বাহানায় আছো নাকি? হেসে বললাম, হলে ক্ষতি কি? লোকে বলবে বোচার বউ। উহু, লোকে বলবে সুন্দরীর বর। আমার গর্বিত স্বরে আসান ভ্রু বাকাল। আচ্ছা, আমাকে অসুন্দর বানিয়ে নিজের সুন্দরতার প্রশংসা পাওয়ার চেষ্টা করা হচ্ছে? বললাম, এখন ফ্রেশ না হলে লোকে বলবে কর্মঠ বউয়ের অলস বর। আসানকে জোর করে বাথরুমে পাঠালাম আমি। এরপর লেগে পড়লাম বিছানা গুছাতে। বালিশের নিচ থেকে আসানের ফোনটা বের করতেই দেখলাম স্ক্রিনে একটা নতুন মেসেজ। নামটা দেখে বুকটা ধক করে উঠল। কাপা কাপা হাতে মেসেজটা ওপেন করতেই দেখলাম তাতে লেখা, তুমি আসছো তো? প্রেরকের নাম তরি মাহমুদ। আমি তীব্র বিস্ময়ে কিছুক্ষণ থম ধরে রইলাম। এরপর ওপরের মেসেজ চেক করতেই দেখলাম গতকাল রাতের 2টো কথোপকথন। কাল দুপুরে দেখা করতে এসো, আমি অপেক্ষায় থাকব। Asaba. আসানের ছোট্ট জবাব। বাথরুমের ছিটকিনি খোলার আওয়াজে ফোনটা রেখে দিলাম। ও গোসল সেরে বেরিয়েছে। Balalama. আজ দুপুরে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা। আসান আমার গালে একটা চুমু খেয়ে বলল, আজ সম্ভব হচ্ছে না, সোনা। আর্জেন্ট কাজ পড়ে গেছে। তবে সন্ধ্যায় মাস্ট। তাহিনকে নিয়ে একসঙ্গে বের হব। আমার মুখ দিয়ে আর জবাব এলো না। আসান ব্যস্ত হাতে পোশাক পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। বের হওয়ার আগে আবারও আমার গালে একটা চুমু খেয়ে বলল, খুব বেশি দরকার না হলে যেতাম না। মন খারাপ করো না, ফিরব শীঘ্রই। আসান বেরিয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে আমিও বের হলাম। আসানের ফোন থেকেই দেখা করার লোকেশন জেনেছি। সেটা একটা হাসপাতাল। আপু আর আসান হাসপাতালে কেন দেখা করছে তা নিয়ে মনে সংশয় জমেছে। তার চেয়েও বেশি উত্তেজনা কাজ করছে এটা জানতে যে এতদিন বাদে তরি আপু কোথা থেকে এলো। আর আসানের সঙ্গেই বা তার যোগাযোগ কি করে হলো। হাসপাতালে ঢুকে একটু থতমত খেয়ে গেলাম। এখানে ওদের কোথায় খুঁজব? রিসেপশনিস্ট মেয়েটির কাছে জানতে চাইলাম তরি মাহমুদ নামে কোনো পেশেন্ট ভর্তি আছে কিনা। মেয়েটি উত্তর দিল, আছেন। আপনি পেশেন্টের কে হন? আমি মৌরি মাহমুদ, তরি মাহমুদের বোন। রিসেপশনিস্ট আমাকে কেবিন নম্বর জানিয়ে দিল। 4 তলার সর্বদক্ষিণের কেবিনে ঢুকে আমি থম ধরে গেলাম। এ কাকে দেখছি? আমার সেই সুন্দরী তরি আপু? নাকি শুকিয়ে হাড়ের সঙ্গে চামড়া বসে যাওয়া এক কঙ্কাল? আসান আমার দিকে পিঠ দিয়ে বসেছিল। তরি আপুর হতভম্ব দৃষ্টি অনুসরণ করে আমায় দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে গেল। আমি কেবিনে ঢুকে সবার আগে জিজ্ঞেস করলাম, আপুর কি হয়েছে? তরি আপু মুখ ঢেকে কেঁদে উঠল। আসান রাখরাখ করার অবকাশ না পেয়ে সত্যিটা জানাতে বাধ্য হল। সপ্তাহখানেক আগেই তরি আপুর সঙ্গে যোগাযোগ হয় ওর। আপু নিজেই যোগাযোগ করে। জানায় 6 বছর পালিয়ে বেরিয়ে অবশেষে আপুর পালানোর সময় ফুরিয়েছে। উদ্দাম জীবনের ফলস্বরূপ 5 বছর ধরে আপুর দেহে এইচআইভি ভাইরাস বাসা বেঁধেছিল। এতগুলো বছর ধুকে ধুকে অবশেষে ডাক্তার জানিয়েছে আপুর সময়কাল ক্ষীণ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অবস্থা ছিল না, কেননা পুলিশের খাতায় আপুর নাম আছে। লুকিয়ে যেটুকু সম্ভব চিকিৎসা করতে পেরেছে। এখন সেটাও অকার্যকর হওয়ায় আপু দিশেহারা হয়ে গেছে।
কায়সারের কাছ থেকে পালিয়ে আপু নিজের অনন্য সৌন্দর্য দিয়ে একজন কুখ্যাত অন্ত্রা শির গার্লফ্রেন্ড হয়েছিল এতদিন। লোকটির রাজনৈতিক প্রভাব থাকায় আপুকে ঝামেলায় পড়তে হয়নি। আপু লোকটির কাছে নিজের অসুখের ব্যাপার লুকিয়েছিল, কিন্তু 1 বছর আগে সেই লোক এই অনিরাময়যোগ্য রোগের কথা জানতে পেরে আপুকে তাড়িয়ে দিয়েছে। এখন আপুর সবকুল হারিয়ে দিশেহারা অবস্থা। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার মুখ নেই, আমার সামনে দাঁড়ানোর মুখ নেই। তাই আহসানকেই ডেকেছিল সাহায্যের জন্য, কিন্তু আহসান নিজের অপারগতা জানিয়ে দিয়েছে। আপু তবুও মানতে চাইছিল না বলেই আহসান আজ দেখা করতে এসেছে। আমি আহসানকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, তাই অতীতের মতো চোখে না দেখে, কানে না শুনে নিজের মতো কিছু ভেবে নেইনি বা মনের মাঝে কোনো হীন চিন্তা ঠাঁই দেইনি। আমি দুর্বল পায়ে হেঁটে আপুর পাশে বসলাম। ঝাপসা চোখে দেখলাম আপুর বেঁচে থাকার আহাজারি। মৌরি, মৌরি রে, আমি বাঁচতে চাই, আমাকে তোরা বাঁচা। হুট করে চোখের সামনে ভেসে উঠল চাপার সেই সানো দেহটি। ভেজা গলায় ফিসফিস করে বললাম, চাপাকে মনে আছে আপু? সেও এভাবেই আমার স্বপ্নে এসে বেঁচে থাকার আকুলতা প্রকাশ করত। আপুর অনুতপ্ত কান্নার বেগ বেড়ে গেল। আমি যেন ওর মাঝে চাপাকেই দেখতে পেলাম। মনে হল সেই দুঃস্বপ্নগুলো আজ আমায় হালকা করে দূর হয়ে যাচ্ছে। Samapta. এমন সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।